আমার আদরের দেবরটা, কেমন দিলাম? আমার বোনের সাথে রুম ডেট করবে? নাও এবার নিজে বাঁচো। খুবই ভালো দিয়েছো ভাবি, সত্যি। তোমার আর তোমার বোনের প্রশংসা করতে হয়। তোমাকে বড় বোনের মতো ভাবতাম, আর তুমি এই কাজের সাথে ছিলে, তাই না? আরে এর মাস্টার মাইন্ড তো আমি। তোকে সত্যি ভাইয়ের মতো দেখতাম, তবে আমার বোনকে এই প্রস্তাব দেওয়ার সাহস হলো কিভাবে? আমি কি করেছি যেটা আমার সাথে করলে? কেন রে, আমার বোনকে রুম ডেট প্রস্তাব করিসনি আর এখন কিছু বুঝতে পারছিস না? একদিন সত্যটা জানতে পারবে ভাবি, তবে সেদিন আর এই অভিকে শত কথা বলেও মন গলাতে পারবে না। আচ্ছা, তা পরে দেখা যাবে, আগে নিজে তো দাঁড়াবার জায়গা কর। ভাবি ও নিঝুম দুজনেই হাসতে লাগলো। আমি চোখ দুটোকে হাতের তালুর ওপর পাশ দিয়ে মুছে সোজা রেল স্টেশনে চলে গেলাম। পকেটে ছিল 1200 টাকা। আমি অভি, এবার একাদশ শ্রেণীতে পড়ি। বাবা এলাকার চেয়ারম্যান, তাহলে বুঝতেই পারছেন পারিবারিক অবস্থা কেমন। আমরা দু ভাই, বাবা মাকে নিয়ে পরিবার। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে, সে একটা বিজনেস দেখে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে কলেজের সামনে বসে মজা করছিলাম। তখন একটা সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তখন আমি মুখ দিয়ে শীষ বাজিয়ে দিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার গালে একটা বসিয়ে দিল। আরেকটা দাও না প্লিজ। এই কথা শুনে মেয়েটি আবারও বসিয়ে দিল। ওফ, এবার এত জোরে, এত শক্তি কই পাও গো? আমার আম্মু তো এত জোরে দিতে পারে না। মেয়েটি রেগে আমার দিকে তাকিয়ে গেছে আর বলল, আরেকটা দিব? এই আমার বউ হবে, তাহলে প্রতিদিন এমন সকাল বিকাল দিতে দিব। এবার মেয়েটি কোনো কথা না বলে একগাল রাগ নিয়ে সোজা কলেজের ভেতর চলে গেল। একটু পর আমরাও ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি হায় হায়, ওই মেয়েটাও আমাদের ক্লাসে। আমি একটু ভাব নিয়ে ক্লাসে ঢুকে তার পাশে একটা বেঞ্চে বসলাম। একটু পর স্যার ক্লাসে এসে মেয়েটিকে পরিচয় করিয়ে দেন, আর ওর নাম নিঝুম। একটা ক্লাস শেষে আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ আমি অভি। তো আমি কি করব? ফ্রেন্ড। তোমার মতো লজ্জার ছেলের সাথে কখনো না। আমার একটু খারাপ লাগলো ওর কথাটা শুনে, আর ভাবলাম একে এভাবে হবে না, অন্য পথে দেখতে হবে। পরের দিন কলেজে সবার সামনে হাঁটু গেড়ে নিঝুমকে বললাম, নিঝুম, তোমাকে আমি প্রথম দেখায় মনে জায়গা দিয়ে ফেলেছি। প্লিজ প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবারও সবার সামনে এমন অবস্থা দেখে মাথা নিচু করে ক্লাসে চলে গেল। আর আমি ভাবছি, ধুর শালা, এভাবে হলো না। এবার ক্লাসে গিয়ে বসলাম আর নিঝুমের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। ও কেমন যেন বিরক্তি ফিল করছে, আর ও আমার গোষ্ঠী উদ্ধার করে চলেছে। এভাবে নিঝুমকে পটানোর জন্য অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য মনে হচ্ছে। এই মেয়ে বোধহয় শপথ করে পৃথিবীতে এসেছে। শালার, কত সুন্দরী মেয়ের প্রপোজ যে পেলাম, একটাকেও পছন্দ হয়নি, তাই পাত্তা দেয়নি। কিন্তু ওকে পছন্দ হলো, আর এখন আমি নিজেই পাত্তা পাই না। না, ওর পিছে আর পড়ে থাকা যাবে না। এখন আগের মতো হয়ে যাই, মানে সিঙ্গেলই ভালো। আজ ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে। অবশ্য মেয়ে দেখা ভাইয়া আপু আম্মুর শেষ, আজ শুধু আমাকে নিয়ে দেখিয়ে আনবে, আর বিয়ের দিন ঠিক করা হবে। চলে গেলাম নতুন ভাবিদের বাসায়। একটু পর মেয়েকে নিয়ে আসলো। তখন আমি ভাইয়ার হবু বউকে দেখে তো পুরাই ক্রাশ। তখন মুখ ফসকে বেরিয়ে গেল, আম্মু, আমি তাকে ভাবি বলে মানবো না। সবাই তো আমার কথা শুনে অবাক। হঠাৎ আম্মু বলে উঠলো, মানে? আম্মু, তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, আর ভাইয়াকে আরেকটাকে বিয়ে দিয়ে করিয়ে দিও প্লিজ। আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। এবার মা বলে উঠলো, তোর কি মাথা খারাপ? না আম্মু, আমি তো ঠিকই বলেছি। এবার আম্মু রেগে বলল, অভি, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এখান থেকে তুই যা বলছি। আমি আর কোনো কথা না বলে সোজা মন খারাপ করে তাদের সাথে চলে গেলাম। ভাইয়ার হবু বউ বলে উঠলো, আন্টি থাক, ও ছোট, কি বুঝে কি বলে ফেলেছে। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি ওকে নিয়ে নিচে যাই। কিছুক্ষণ পর হবু ভাবি ছাদে এসে আমার গলায় হাত দেয় আর বলতে শুরু করলো, কি আমার কলিজার দেবরটা, মন খারাপ করে আছো যে? আমি পেছনে তাকিয়ে দেখি ভাবি। ভাবি আমার কথা না শুনে আবার বলা শুরু করলো, কি হলো, আমাকে বলবে না? আরে পাগল, তুমি এখনো ছোট, না হলে আমিই তোমাকে বিয়ে করাতাম। এ কথা শুনে আমার সব মন খারাপ দূর হয়ে গেল।
আর ভাবির দিকে ফিরে তাকালাম। সত্যি বলছো? তুমি কিন্তু অনেক কিউট। আচ্ছা, আমাকে ভাইয়ার মতো আদর করবে তো? দূর, তোমাকে আরও বেশি আদর করব। তুমি তো তোমার ভাইয়ের থেকেও বেশি স্মার্ট, তাই তোমাকে বেশি করব। খুশি হয়ে আমি ভাবিকে জড়িয়ে ধরলাম। চলো এবার নিচে যাই। এরপর ভাবি আর আমি নিচে চলে গেলাম। সবাই তো পুরাই অবাক, বিশেষ করে আব্বু আর আম্মু। কারণ আমি একবার রেগে গেলে সহজে কেউ আমার অভিমান ভাঙাতে পারে না। বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল। আগামী সপ্তাহে তাদের বিয়ে। 1 সপ্তাহ পর বিয়ে বাড়ি গিয়ে তো আমি পুরাই এখানে এসে দেখি নিঝুম। কি যে সুন্দর লাগছে, এক্সের পরীর মতো। আমিও বেহায়ের মতো চলে গেলাম, বলা শুরু করলাম, এই যে মিস, এখানে কি করেন? আমার বোনের বিয়ে আমি থাকবো না তো কে থাকবে? ও, ভাবি তোমার বোন? যাক, ভালোই হলো, 2 বোন এক বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ, আসছে। এই 2 বোন একবারই মানে? বুঝলা না, তুমি তো আমার বেআইন, তোমাকেও আমার করে নিব। ও, তাহলে আপু তোর কথা বলেছে? হ্যাঁ গো, ভাইয়ের শালি আমার বউ। তোরে আজ জোতা পেটা করতাম যদি আজ বিয়ে বাড়ি না হতো। এ কথা বলে নিঝুম চলে যায়। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। বিয়ের সকল কার্যক্রম শেষ। ভাবিকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এরপর আরো কয়েকটা দিন কেটে গেল। ভাবি আমাকে খুবই ভালোবাসে, মনে হয় আমি তার আপন ভাই। এখন একদিন সকালেও ভাবির হাতে ছাড়া খাই না। পড়াশোনা না করলে শাসন করেন। এভাবেই দিন চলছিল। একদিন ভাবির বোন আমাদের বাসায় আসে। আমি তো মহা খুশি। এখন ভাবি আর আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। সবকিছু ভাবির সাথে শেয়ার করি। কিছুক্ষণ পর সবাই খেতে বসলাম। নিঝুম আমার পাশে বসেছে। আমি ওর পায়ের উপর পা রাখলেও কেমন যেন রেগে বিড়বিড় করছে। একটু পর খাওয়া শেষ হয়ে গেলে আমি ছাদে চলে যাই। পেছনে মনে হলো কারো প্রবেশ। তখন তাকিয়ে দেখি নিঝুম আমার পেছনে। আমি তো খুবই খুশি। আর তখনই নিঝুম বলতে লাগলো, আপনার সমস্যা কি বলুন তো? কই কিছু না তো। তাহলে খাবার টেবিলে ওইরকম করছিলেন কেন? তাতে কি হয়েছে? আপনি তো আমার বেআইন, একটু মজা করতেই পারি, তাই না? দেখুন, আমার এরকমটা একদম ভালো লাগে না। আর কখনো এরকম করলে আমি কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না। আচ্ছা, আর কখনো হবে না। এরপর চলে গেল। আমিও নিচে নেমে যাই। তখন ভাবি বলে উঠল, অভি ভাই আমার, বিকেলে নিঝুমকে একটু নিয়ে ঘুরে আসিস। ভাবি আমার কাজ আছে। লক্ষ্মী ভাই আমার, একটু তো অন্তত আমার জন্য কর। আমি আর কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কপালে একটা চুমু খাও। কথাটা সবার সামনেই বললাম। তখন ভাবি বলল, আচ্ছা, এটা কি আবার বলা লাগে পাগল? তারপর ভাবি কপালে একটা চুমু দিয়ে দিল। আসলে ভাবি আমাকে অনেক কেয়ার করে, তা সবাই জানে, তাই কেউ কিছু মনে করে না। বিকেলে নিঝুমকে নিয়ে ঘুরতে বের হলাম। তখন নিঝুম আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে। আমিও ওর টোপ পড়া গালের দিকে তাকিয়ে আছি আর ওর প্রেমের গভীরতায় ডুবে যাচ্ছি। হঠাৎ একটু পর একটা ছেলে এসে নিঝুমের হাত ধরলো। আমি এটা দেখে সহ্য করতে না পেরে ছেলেটির গালে বসিয়ে দিলাম। ওর মুখের এক কোণে কেটে রক্ত গড়াচ্ছে। নিঝুম আমাকে বলতে লাগলো, ওই, তুই ওকে মারলি কেন? ওকে মারলাম মানে? ওকে তোমার হাত ধরার সাহস কে দিল? ও আমার হাত ধরুক বা অন্য কিছু ধরুক, তাতে তোর কি? আমি তোর কথা শুনে পুরাই অবাক। দেখলাম নিঝুম ছেলেটাকে উঠিয়ে বিদায় দিল। এরপর ও একটা রিক্সা নিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি তো ওর কাণ্ড দেখে অবাক, কিছুই বুঝলাম না কি হলো। ও বাসায় ফিরলে কান্না করতে করতে রুমে চলে যায়। ভাবি তখন ওকে দেখে পেছন থেকে ডাকলেও নিঝুম দাঁড়ায়নি। তখন নিঝুম বলল, আপু, আমাকে একটু নীরবে থাকতে দিবে প্লিজ? ভাবি আর ওকে কিছু বললো না। কিছুক্ষণ পর আমি বাসায় ফিরলে ভাবি জিজ্ঞেস করলো, অভি, নিঝুমের কি হয়েছে? এখানে বসো ভাবি, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। তারপর আমি ভাবিকে সব বুঝিয়ে বললাম। আচ্ছা, আমি দেখছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। বোন, আমাকে বল তোর কি হয়েছে? নিঝুম কোনো কথা বলছে না। ভাবি আবার কথা বলতে শুরু করলো। আমি না তোর বোন, আমাকে না সব কিছুই তো শেয়ার করিস। হঠাৎ নিঝুমের মাথায় একটা বুদ্ধি চাপে। আপু, আমাকে বেশি বিশ্বাস করো না অভিকে? কি বলিস তুই? আমার কাছে থেকে তো তুই বড় হয়েছিস, আমি তোকে কখনো অবিশ্বাস করেছি বল? আর অভির সাথে তো কিছুদিন ধরে আছি, ও তো কি কিছু বলেছে নাকি বল? জানো আপু, আজ অভি আমাকে ওর সাথে রুম ডেট করার কথা বলে, তাই আমি কান্না করে বাসায় ফিরেছি। ভাবি ওর কথা শুনে তো পুরাই অবাক। ভাবি বলল, আজই আমি ওর ব্যবস্থা করব। দাঁড়া, ওর এত বড় সাহস যে আমার বোনের সাথে এইসব কথা বলে।
না আপু, ওকে ভালো করে শায়েস্তা করব, যাতে আর কোনো মেয়েকে কোনোদিন কিছু বলতে না পারে। তুই কি বলতে চাইছিস? তারপর নিঝুম ভাবিকে সব বুঝিয়ে বলল। ভাবি ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ভাবি আমার রুমে এসে বলে, অভি, নিঝুম তোমাকে কিছু বলবে, তাই তোমাকে ওর রুমে যেতে বলেছে। আমিও সরল মনে চলে গেলাম। নিঝুম দরজাটা আটকিয়ে দিয়ে চিৎকার করতে শুরু করে, হেল্প, হেল্প। কিছুক্ষণ পর সবাই দরজার সামনে চলে আসলো। নিঝুম দরজা খুলে দিয়ে সোজা ভাবির কাছে চলে গেল আর কান্না করতে শুরু করলো আর বলা শুরু করলো, আপু আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। ছি অভি, তোমাকে আমি আমার ভাইয়ের মতো ভাবছি, আর তুমি আমার বোনের সাথে এটা করতে পারলা? হঠাৎ ভাইয়া আর বাবা আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। ভাইয়া বলতে লাগলো, তোর কিভাবে সাহস হলো বাবা ভাইয়ের টাকা নিয়ে বাহিরে গুন্ডামি আর মেয়েদের সাথে নষ্টামি করস? নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই। যেই আমি কিছু বলতে যাব তখনই, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলেকে আমি নিজের ছেলে বলে মানি না। আজ থেকে আমার শুধু এক ছেলে। আম্মু, তুমিও কি আমায় বিশ্বাস করো না? আম্মু এবার আমার গালে একটা বসিয়ে বলল, বের হ আমার বাসা থেকে, তোর মুখ দেখতে চাই না। আমার আর কিছু বলার ভাষা রইল না। সোজা বাড়ি থেকে বের হয়ে আসবো, তখন ভাবি আর নিঝুম আমার সাথে চলে আসলো। তখন ভাবি আমাকে ওই কথাগুলো বলা শুরু করে যা আপনারা শুরু থেকেই জানেন। বের হয়ে গেলাম আমার ছোট্ট থেকে বেড়ে হওয়া একটা প্রাসাদ থেকে। পকেটের 1200 টাকা আর মোবাইলটা ছাড়া আর কিছুই নেই। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যে ভাই আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ আমাকে এভাবে মারলো। ছোট থেকে মাথার উপর থাকা বাবা নামক বটগাছটাও আমার থেকে ছায়া সরিয়ে নিয়েছে। মা নামে স্নেহের চাদরও আজ আমায় থাপ্পড় মেরে দাঁড়িয়ে দিল। রেল স্টেশনে চলে আসলাম। একটা টিকিট কিনে অজানা গন্তব্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সব স্মৃতিগুলো আজ দুমড়ে এসে হানা দিচ্ছে। ভাবি এটা কিভাবে আমার সাথে করতে পারলো? যেই ভাবিকে আমার নিজের বোনের মতো ভাবতাম, সে আমার সাথে এটা কিভাবে করতে পারলো? আর আমি তো কখনো নিঝুমের সাথেও কিছু করিনি, কিন্তু ও এটা না। আমি আর ভাবতে পারছি না। চোখ দুটো নিভে আসছে। এই সময় ট্রেনে হঠাৎ একটা মেয়ে আমার পাশে এসে বসলো। আমি চোখ বুজে আছি আর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, এই যে শুনছেন? আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে। এবার মেয়েটি বলা শুরু করলো, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে, আপনি কি খুবই চিন্তিত? চোখটা কোনো রকম না মুছেই, না সমস্যা না। আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আবার কান্নাও করছেন যে। তখন ট্রেনে ওঠার সময় চোখে কি যেন একটা পড়েছে, তাই চোখটা খুব জ্বালাতন করতেছে। আমি সিনথিয়া, আপনি? আমি নেহাল। আমার চোখ দিয়ে এখনো অনবরত জল পড়ছে। তা দেখে সিনথিয়া বলতে লাগলো, আরে এখনো তো কান্না করে যাচ্ছেন, দেখি আমার দিকে তাকান তো। আমি এবার ওর দিকে চোখ তুলে তাকাতে সিনথিয়া ওর ওড়না দিয়ে আমার চোখটা মুছে দেয়। তখন সে আমার দিকে তাকায়, কিছুই খুঁজে পেল না। তাই বললেন, কই কিছুই না তো, তোমার চোখে তো কিছুই নেই। দাঁড়াও, আমি তোমার চোখে গরম ভাব দিই, এতে ভালো লাগবে। এরপর সিনথিয়া চোখে গরম ভাব দিতে লাগলো। আমি ওর ব্যবহার দেখে পুরাই অবাক। একটা অচেনা অজানা ছেলের সাথে এমন আচরণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর ও আমার সম্পর্কে নানান কথা জিজ্ঞাসা করতে লাগলো। আমিও সব বলে দিলাম, কিন্তু আমার জীবনের ঘটে যাওয়া এই ঝড়ের ব্যাপারে বললাম না, কারণ এতে হয়তো আমার সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হবে। সত্যি মেয়েটা অনেক মিশুক। অল্প কিছু সময়ের মধ্যে একজন অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। মনে হয় ও আমাকে কত আগের থেকে চিনে। দীর্ঘ জার্নির পর ট্রেন ঢাকায় এসে পৌঁছালো। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে আজ আমি অনিশ্চিত জীবনের খোঁজে বেরিয়েছি। ট্রেন থেকে সিনথিয়াকে বিদায় দিয়ে চলে গেলাম বিষণ্ণ জীবনের উদ্দেশ্যে, যেখানে নেই দুমুঠো অন্ন দেওয়ার ভরসা, না আছে চোখ দুটো বুঝে শরীর এলিয়ে দেওয়ার স্থান। রেল স্টেশন থেকে বেরিয়ে গেলাম। ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি যখন রেল স্টেশনে আসি তখন মোবাইলটা 5,000 টাকায় বিক্রি করে দিয়েছিলাম, যার মূল্য ছিল তখন 20,000 টাকা। আর সিমটা আমি ভেঙে ফেলি। আর কারোর সাথে মোবাইলে কথা বলার দরকার নেই। এরপর আমি ছোট একটা বাসার জন্য বের হলাম। বাসা খুঁজেই যাচ্ছি, কিন্তু এই শহরে কেউই ব্যাচেলরকে বাসা ভাড়া দিতে রাজি না। রাত হয়ে আসছে, কিন্তু এখনো রাতে থাকার মতো একটা জায়গা করতে পারলাম না। কোনো জায়গা না পেয়ে রাতে একটা হোটেলে ঢুকে কিছুটা খাবার খেয়ে নিলাম।
বিলের কথা শুনে মনে হলো টাকা চাপিয়ে খেয়েছি। অল্প কিছু খাবার খেলাম, তার দামই হলো 560 টাকা। সত্যি এই শহরে ডাকাতের স্থান। সবাই যে যার স্থান থেকে ডাকাতিই করে যাচ্ছে। ঘুমানোর সময় কোনো স্থান না পেয়েই একটা গাড়ির গ্যারেজের সামনে ঘুমিয়ে পড়লাম। খোলা স্থানে, কোনো রকম ছাদের নিচে, চারিদিকে নিঝুম অন্ধকার। পরিবারের কারো কথা যার স্মৃতিতে হানা দিচ্ছে না, কারণ যার কোনো স্থান আর পরের বেলা আবার কি হবে তারই তো ঠিক নেই। আর আবার কিসের পরিবারের চিন্তা। রাতে আর কোনো চিন্তা না করে ঘুমাতে চেষ্টা করলাম। ঘুমও যে আমার সাথে বেইমানি করে চলেছে, কারণ যেই ছেলের ঘুমের বিছানা ছাড়া শরীর এড়াতে পারে না, তারা যেটার উপর ঘুমানো, সত্যি ভাগ্য যেন আমার জীবনকে এক রাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে। তা আমি কখনো ভাবতে পারিনি। কখন যে চোখটা লেগে গেল তা আমার জানা নেই। সকালে কে যেন আমাকে ডাকা শুরু করলো। আমি চোখ খুলে দেখি বাবার বয়সের একটা লোক। এই ছেলে, তুমি এখানে শুয়ে আছো কেন? চাচা, আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু কেউ আমাকে বাসা ভাড়া দিচ্ছে না। তোমার বাড়ি কোথায়? চাচা, আমার কোনো বাড়ি নেই, আর পৃথিবীতে আমার আপন বলতে কেউই নেই। চোখ দিয়ে পানি জোর ঝরে যায়। তুমি এখানে কি করো বাবা? আমার কথা শুনে শুনে সে কিছুটা আবেগী হয়ে গেল। চাচা, কাল রাতে ঢাকায় এসেছি, ভাবছি এখানে ছোট কোনো একটা কাজ করার চেষ্টা করব। চাচা, আপনার দোকানে কোনো কাজ আছে? যা আছে আমি করতে পারবো। আমার দোকানের কাজ তুমি করতে পারবে? দেখিয়ে দিলে পারবো চাচা। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, সকালের নাস্তা করবে। না চাচা, আপনি যান, আমি পরে খেয়ে নেব। তুমি আমাকে এখন থেকে নিজের আপন চাচা ভাববে, আর কোনো কথা বলবে না। আমার সাথে চলো নাস্তা করতে। আর কোনো কথা না বলে তার সাথে চলে গেলাম। নাস্তা করে এসে আমি এবার কাজ করা শুরু করে দিলাম। যখন আমি কাজে লেগে ভুল করি, তখনই তিনি আমাকে সাহায্য করেন। কাজ করতে করতে দুপুর হই। এরপর চাচা আমাকে নিয়ে দুপুরের খাবার খেতে বেরিয়ে যান। খাবার খেয়ে আবার কাজ করতে শুরু করলাম। আর মনে মনে ভাবছি, সত্যি জীবন কি জিনিস। আজ আমি হারে হারে বুঝতে পারছি, যে ছেলে বাসায় পানির গ্লাসটা টেনে খায়নি, সে আজ গ্যারেজে গাড়ির মেরামতের কাজ করে। বিকাল হয়ে এলো, আজকের মতো দোকান বন্ধ করে দিল। তারপর চাচা আমাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? কেন আমার সাথে? আপনার সাথে মানে? আমি না তোর আপন চাচা? তাহলে এত কথা বলছিস কেন? আমাদের সাথে থাকবি তুই। আর আমি কোনো কথা বললাম না, সোজা তার সাথে চলে গেলাম। একটা বাড়িতে উঠলাম। বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা ছোট, কিন্তু চাচার ব্যবসাটা অনেক বড়। আর তাতে মনে হয় তিনি অনেক বড় লোক, কারণ তার উপার্জনের পরিমাণ দেখে বুঝলাম। এরপর চাচা দরজা নক করলেন। একটা মেয়ে দরজা খুলে দিল। আমি তো মেয়েটিকে দেখে অনেকটাই অবাক, কারণ এটা আর কেউ নয়, এটা ট্রেনে পরিচিত হওয়া সেই মেয়ে, সিনথিয়া। সিনথিয়া আমাকে দেখে বড় বড় চোখে তাকিয়ে আছে, আমিও তেমনই। হঠাৎ চাচা বলে ওঠে, মা, এ হলো নেহাল, আর ওকে একটা রুম দেখিয়ে দে। এরপর সিনথিয়া পথ সরে দাঁড়ায়, আর চাচা সিনথিয়াকে বলে, মা, এ হলো নেহাল, আর ওকে একটা রুম দেখিয়ে দে। এখন তো সিনথিয়ার মাথার মধ্যে নানা প্রশ্ন ঘুরছে, আর আমারও বলে যেতে পারি নেই, কারণ সিনথিয়া যদি চাচাকে সব বলে দেয়। আসলে ট্রেনে আমি সিনথিয়াকে বলেছি আমি ঢাকায় এসেছি আমার এক আঙ্কেলের বাসায়, কিন্তু সিনথিয়া যদি জানতে পারে আমি ওর কাছে মিথ্যা বলেছি, তাহলে তো আমার সব যাবে। এরপর সিনথিয়া আমাকে একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, আর আমি বাবার কাছে সব জেনে আপনার ব্যবস্থা নিচ্ছি। আপনি তখন আমার সাথে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন তার প্রমাণ হয়ে যাবে। আর ভুলে পালানোর চেষ্টা করবেন না। এখন ফ্রেশ হয়ে নেন। কথাগুলো সিনথিয়া বলে চলে গেল। আমি তো আবার চিন্তায় পড়ে গেলাম, তখন যদি সত্যিটা বলে দিতাম তাহলে আর এমন অবস্থা হতো না। এখন নিজের উপর ভীষণ জিদ হচ্ছে। তারপর সিনথিয়া চাচার কাছে চলে গেল, আর সকাল থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া সব চাচা সিনথিয়াকে বলে দেয়। কিছুক্ষণ পর চাচি আমার রুমে খাবার পাঠান। পরে তিনি খাবার খাওয়ার জন্য ডাকতে আসেন। আমিও তার পেছনে যেতে লাগলাম। দেখলাম সেখানে আগেই সিনথিয়ার চাচা বসে আছে। সিনথিয়া আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি ভাবছি আজ মনে হয় আমি শেষ। ভয়ে গিয়ে টেবিলে বসলাম। এবার চাচি খাবার দিতে লাগলো। আমি কেমন যেন একটু আনইজি অনুভব করছি। চাচি তা লক্ষ্য করলেন। বাবা, লজ্জা করো না, এটা তোমারই বাড়ি মনে করবে। আমি চাচিকে মাথা নাড়িয়ে উত্তর দিলাম,
এরপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিনথিয়া আমার রুমে এসে আমার গলা টিপে ধরতে লাগলো। ওই তুই আমাকে ট্রেনে মিথ্যা বলছিলি কেন? বল, সত্যি করে বল। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি আমাকে সত্যিই মেরে ফেলবে? তাহলে তখন আমাকে মিথ্যা বললি কেন? তোকে আজ আমি বাড়ি থেকে বের করব। তুই যে একটা বাটপার তা আমি খুব ভালো করেই বুঝেছি। না হলে তখন সত্যিটা আমাকে বলে দিতি। আজ তোকে পুলিশে দিব। আমি বাটপার, মিথ্যাবাদী, দর্শক। আর কিছু শুনবেন? এবার আমাকে আপনার বাবার কাছে বলে জেলে পাঠিয়ে দিন, তাহলে আমি আপনার উপর বড্ড কৃতজ্ঞ হব। প্লিজ প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিন। আমার জীবনটাই যেন জেলখানা হয়ে গেছে। এবার সিনথিয়া আমাকে বলল, কি হয়েছে? আমি একজন ধর্ষক, আর এই অপরাধে বাবা মা বাড়ি থেকে বের করে দেয়। আর আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঢাকায় এসেছি ঠাঁই নিতে, কিন্তু আমাকে কেউ সেই স্থান দেয়নি। আপনিও আমাকে তাদের মতো তাড়িয়ে দিন। কথাগুলো কান্না করে বলেছিলাম। তুমি সত্যিই কি ধর্ষক? ভাবি আর তার বোন আমাকে ধর্ষকের অভিযোগ দিলে বাবা মা তাদেরকে কথা সরিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর জীবিকার তাগিদে এই শহরে আসছিলাম। এটাই ছিল সেদিন আপনার থেকে লুকানো ঘটনা। এরপর সিনথিয়া রুম থেকে চলে গেল, আর আমি দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এরকমটা হলো? আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে, আর আজ এরকম অপমান সহ্য করতে হচ্ছে? কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন চাচার সাথে নাস্তা করে দোকানে চলে গেলাম। আজকের মতো কাজ শেষ। যেই চাচা আমাকে বাড়ি নিয়ে আসবে তখনই বললাম, চাচা কিছু মনে না করলে আমি একটা মেসে থাকতে চাই। ওখানে আমার একটু কেমন যেন লাগে। আচ্ছা বাবা, তোমার যেখানে ভালো লাগে সেখানেই থাকো। এরপর চাচা আমাকে একটা মেস ঠিক করে দিলেন। তারপর তিনি বাসায় চলে গেলেন। সিনথিয়া চাচাকে বাসায় একা ফিরলে বলা শুরু করলো, বাবা নেহাল কোথায়? ও আজ একটা ম্যাচ ঠিক করেছে, আজ থেকে সেখানেই থাকবে। সিনথিয়া এবার মন খারাপ করে তার রুমে চলে গেল আর কান্না করতে শুরু করলো। ও মনে মনে ভাবছে, এভাবে 1 মাস কেটে গেল। এখন চাচা আমার কাছে খুবই খুশি। একদিন চাচাকে বললাম, চাচা আমি লেখাপড়া করতে চাই, তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস পুরনো কলেজ থেকে আনতে হবে। এখন চাচাও আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা জানেন, তাই চাচাও সম্মতি দিল। আমি পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ জার্নি শেষে পুরনো জায়গায় ফিরলাম। তারপর সেখান থেকে সোজা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। মুখে একটা মাস্ক লাগিয়ে কলেজে প্রবেশ করলাম, যাতে কেউ আমাকে না চিনে। প্রিন্সিপালের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেই বের হবো তখনই দেখি নিঝুম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথাটা ঘুরিয়ে ওর সামনে থেকে চলে আসলাম। ও পেছন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছিল আমাকে কিছু বলতে চায়। আমি কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা আবার রেল স্টেশনে চলে আসলাম। একটা টিকিট কেটে ট্রেনে আবার ইটপাটকেলের শহরটাতে ফিরে এলাম। এসে চাচার সাথে দেখা করে মেসে চলে গেলাম। পরের দিন কাছাকাছি একটা কলেজে ভর্তি হয়ে গেলাম। সেখান থেকে এসে দোকানে কাজ শুরু করে দিলাম। আর চাচার কাছেও এটা বললাম যে আমি সপ্তাহে 2 দিন ক্লাস করব। চাচা আমার ইচ্ছে মতো করতে বলেছিল, কিন্তু আমার বিবেকে তা বাধা দেয়, কারণ লোকটা আমার জন্য অনেক করেছে, যা এই শহরের হয়তো অনেকেই করে না। চাচা আমাকে মাসে 8,000 টাকা দেন, তার মধ্যে 5,000 টাকা মেস খরচ, বাকিটা দিয়ে অন্য কিছু করি। পরের দিন নতুন কলেজে গেলাম, কিন্তু কারোর সাথে কথা বলতে পারছি না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর ক্লাসের একটা বেঞ্চে গিয়ে বসলাম। হঠাৎ দরজার দিকে চোখ পড়তে দেখি সিনথিয়া একদল মেয়ে নিয়ে ক্লাসে প্রবেশ করলো। তখনই আমি তাড়াতাড়ি মাথাটা নিচু করে নিলাম। স্যার এসে পরিচয় করিয়ে দিল। সিনথিয়া আমাকে দেখে ভ্রু কুচকে তাকালো আর মনে মনে একটা শয়তানি হাসি দিল। এরপর আরো 2টা ক্লাস শেষে টিফিনের সময় ক্যান্টিনে চলে এলাম। আমি একটা রুটি আর কলা নিয়ে একটা টেবিলে বসে পড়লাম। তখনই দেখি সিনথিয়া এসে বসে আছে, আর আমি ওর দিকে কিছু খেয়াল করিনি। হঠাৎ সিনথিয়া বলে উঠলো, আমাকে টিফিন শেয়ার করবে না? না। না খেলে বলতাম নাকি? এরপর আমি আরো 2টো কলা রুটি নিয়ে আসলাম আর সিনথিয়াকে উদ্দেশ্য করে, এই নিন, এবার খেয়ে নিন। আমি যেই খেয়ে ওখান থেকে আসতে যাব তখনই ও বলতে লাগলো, ওই আমাকে ফেলে কোথায় যাচ্ছো? আজ তো নতুন, তাই কলেজে একটু ঘুরে দেখি। দাঁড়াও, তোমার সাথে আমাকে নিয়ে যাও। এরপর সিনথিয়া আমার সাথে রুটি কলা খেতে খেতে হাঁটতে শুরু করলো।
আজকে কলেজে আসলে যে? না আসলে চাচার কাছে বলেছি 2 দিন সপ্তাহে ক্লাস করব, তার জন্য এই 2 দিন ছুটি কাটাবো আর বাকি দিনগুলোতে কাজ করব। তুমি আমাদের বাসা থেকে চলে আসলে যে? এমনি একটা অপরিচিত লোক আপনাদের বাসায় থাকলে কেমন দেখায় না, সবাই এতে আপনাদের নিয়ে বাজে মন্তব্য করতে পারে, তাই মেসে চলে আসলাম। তুমি না অনেক বেশি বুঝো। আমি আবার কি করলাম? থাক কিছু না, আমরা বন্ধু হতে পারি? আমার সাথে আপনি বন্ধু হবেন? আপনি তো একটা বাটপার। আরে বাটপারের সাথে বন্ধুত্ব করলে আপনার ক্ষতি হয়ে যাবে। সিনথিয়া এবার মাথাটা নিচু করে ফেললো আর বলতে লাগলো, নেহাল সরি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে কি বলছেন? আপনার জায়গায় যে কেউই হলে সেম কাজটাই করতো। সরি তো আর কখনো বলবো না। আচ্ছা বন্ধু তো হওয়াই যায়। কাল আসবে না? শনিবার আর রবিবার কলেজ করবো। আমি বাবাকে বলে আরো একদিন বাড়িয়ে দেই। না, তার দরকার নেই। চাচা আমাকে মাস শেষে টাকা দেন, তারপর লেখাপড়া করার জন্য সপ্তাহে 2 দিন ছুটিও দেন। আচ্ছা তুমি যা ভালো মনে করো। তারপর বাকি ক্লাস শেষে কলেজ গেটে গিয়ে দেখি সিনথিয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। যেই আমাকে সিনথিয়া দেখলো তখনই ডাকা শুরু করলো। নেহাল এদিকে এসো। কিছু বলবে? রিকশায় ওঠো। আরে না, আমি যেতে পারবো। আর তোমার বাসা তো ওদিকে, আমি তোমার সাথে যাবো কেন? বাবার সাথে দেখা করে যাব, তুমি ওঠো। আমি আর কিছু না বলে ওর সাথে উঠে বসলাম। সিনথিয়া দেখলাম আমি কিছুটা দূরে সরে গেলাম। তখনও বলতে লাগলো, আরে পড়ে যাবে তো, এতটা চেপে আছো যে। ঠিক আছে, আমার সমস্যা নেই। এবার সিনথিয়া আমাকে এক টান দিয়ে ওর হাত আমাকে বাঁশের মতো করে আটকিয়ে ধরলো। যেই আমি ওর দিকে তাকাবো, ও আমার মুখে আগুন দিয়ে বলল, একদম চুপ, তোমার একটা কথাও শুনতে চাই না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ও আমার কাঁধে শুয়ে পড়ল। আমি শুধু ওর কাণ্ড দেখে যাচ্ছি। কিছুক্ষণ পর দোকানের সামনে চলে এলাম। তখন আমি বললাম, এখন তো আমাকে ছাড়ো, নয়তো তোমার বাবা আমাকে এই শহর ছাড়া করবে। এরপর সিনথিয়া একটা মুচকি হাসি দিয়ে ছেড়ে দিয়ে বলল, এত ভয় পেলে বাবাকে আমাদের কথা বলবে কিভাবে? আমাদের কথা মানে? কিছু না, রিকশা থেকে নামো। সিনথিয়া আর আমি রিক্সা থেকে দোকানে চলে গেলাম। চাচা আমাদের দেখে বললেন, কিরে তোরা একসাথে? বাবা আমরা একই কলেজের এক ক্লাসে পড়ি। ও তাহলে তো ভালো। আর তুই আজ আমার দোকানে? কখনো তো আসতি না। কেন আসতে পারি না? আমি কি তা বলেছি আমার মেয়ে আসবে নয়তো কে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। পাগলি একটা। চাচা আমি তাহলে যাই। বাবা আমি নেহালের মেসটা ওর সাথে ঘুরে আসি। ওর সাথে যাবি? আচ্ছা যা। আমি সিনথিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছি। ও আবার আমার সাথে যেতে চাচ্ছে। এই মেয়ের আবার কি হলো কে জানে। হঠাৎ সিনথিয়া বলে উঠলো, কি হলো চলো। এরপর আর কিছু না পেরে ওকে নিয়ে মেসে চলে গেলাম। ও আমার ছোট রুমে আমার সাথে আসলো। আমার রুম দেখে সিনথিয়া আমাকে বলতে লাগলো, আচ্ছা এখানে কে থাকে? কেন, মানুষ থাকে? আমার তো মনে হয় এটা কোনো পশুর গোয়াল ঘর। কি, আমি পশু? তা নয় তো কি শুনি। আমি আর কিছু বললাম না ওকে। দেখলে পুরো ছেলেদের মতো মনে হয়। এরপরও আমার রুম থেকে বাহির করে দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকো, আমি না বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর সিনথিয়া রুম থেকে বের হয়ে এসে আমাকে ভেতরে যেতে বলে। আমি রুমে গিয়ে তো পুরাই অবাক। 15 মিনিটে আমার রুমের চেহারা পরিবর্তন করে দিয়েছে। সিনথিয়া এবারে বলল, আর কখনো যদি আগের মতো গোয়াল ঘর করে রাখো তাহলে তোমার খবর আছে। চলো আমাকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা তোমার নাম্বারটা দাও। মোবাইল নেই। ও আচ্ছা চলো এগিয়ে দিয়ে আসো। এরপর সিনথিয়াকে রিক্সায় তুলে দিলাম। ও চলে গেল আর আমি মেসে চলে আসলাম। পরের দিন কলেজে টিফিন টাইমে যে আমি খাবার কিনতে যাব, তখন সিনথিয়া আমাকে একটা হাত ধরে টেবিলে নিয়ে আসে। এভাবে আনলে কেন? আমি টিফিন খাবো তো। কথা না বলে চুপচাপ বসো। এ নাও যতটা পারো খেয়ে নাও। দেখলাম ও বিরিয়ানি রান্না করে এনেছে। আমি যখনই কিছু বলতে যাব তখন ও বলল, এই এত কথা বলো কেন, যা বলছি তাই করো। আমি এবার খেতে শুরু করলাম আর সিনথিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মেয়ে এসে বলতে শুরু করলো, আরে দুলাভাইকে খাইতে দে না, তার নিজেতে খেতে কষ্ট হয় না বুঝি? আমি ওদের কথায় শুনে গলায় খাবার আটকে গেল। তখন সিনথিয়া তাড়াতাড়ি আমাকে পানি দেয়। ওর বসা চেয়ারটা যেই তুলতে যাব তার মধ্যে সবগুলো উধাও। সিনথিয়া বলতে লাগলো, শাকচুন্নি পেতনিগুলো, দেখিস তোদের একটারও বিয়ে হবে না। আমি বললাম আমার খাওয়া শেষ, আমি ক্লাসে যাই। সিনথিয়া ওকে দুটো লাল করে বলতে লাগলো, তুই এখান থেকে যদি উঠিস তাহলে তোর ঠ্যাং ভাঙবো। আমি কি করব? আমি এখন খাবো আর তুই আমার মুখের দিকে তাকিয়ে থাকবি। আমি শিশুর মতো বসে রইলাম আর আমার বাক্সে রাখা বাকি খাবারগুলো খেতে লাগলো। আমি ওর কাজ দেখে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছি, পাগল নাকি রে বাবা, আমার ছোটা খাবারগুলো এভাবে খেয়ে নিচ্ছে। অবশেষে একটা টিস্যু দিয়ে ও তার এবং আমার হাত মুছে দিল।
আর একটা বাটন মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই সিমে শুধু আমার নাম্বার আছে। আমি যদি কখনো অন্য কারোর নাম্বার পাই তাহলে তোর খবর আছে। তারপর ওর থেকে মোবাইলটা নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে মেসে চলে গেলাম। আর এভাবেই আমার জীবনের দিনগুলো কাটতে লাগলো। সিনথিয়া আমাকে এখন অনেক কেয়ার করে। ওর বাবাকে বলে আমাকে ওদের বাসায় ফিরিয়ে নিয়েছে। আমাকে সকল কাজে সাহায্য করে। ও যে আমাকে অনেক ভালোবাসে তা আমি ঠিক মতোই বুঝতে পারি। অনেকবার পরোক্ষভাবেও আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাতে গুরুত্ব দেইনি বা না বুঝার অভিনয় করে সরে এসেছি। কিন্তু আমি চোখে ভালোবাসি না এমনটাও নয়। ওকে ছাড়া আমার চলাফেরা করতেও কষ্ট হয়, কিন্তু ওকে পাত্তা না দেওয়ার কারণ আমি ওর বাবার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তিনি আমাকে এই অচেনা শহরটায় চেনাতে সাহায্য করেছেন। নিজের ভালোবাসা তার সাহায্যের কাছে কিছুই না, কারণ আজ আমি এই প্রবাদ বিশ্বাস করি যে পেটে ভাত না থাকলে ভালোবাসা বেড়ার নিচ দিয়ে পালায়। এভাবে 5টা বছর চলে গেল। এখন অনার্সের শেষ বর্ষে পড়ি। একদিন কলেজ থেকে আসার সময় সিনথিয়া আমাকে বলে, নেহাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি বলবে। দেখো নেহাল, তোমাকে এই 5 বছরে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করোনি। তাই আমি সরাসরি আজ শেষবারের মতো তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি নেহাল। এটা হয় না সিনথিয়া। কেন হয় না? আমি কি দেখতে সুন্দর না, না তোমার যোগ্য নই? দেখো সিনথিয়া, তুমি দেখতে অনেক সুন্দর। তোমাকে যেই ছেলে দেখবে সেই পছন্দ করবে। আর যোগ্যতার কথা বলছো, আরে আমার নিজেরই তো থাকার জায়গা নেই, আর যোগ্যতার তো সেখানে প্রশ্নই ওঠে না। আর তোমার বাবার সাথে এটা আমি করতেও পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে ভালোবাসবে কি তা বলো। সম্ভব না সিনথিয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। সিনথিয়া সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আমিও মনটাও খারাপ করে আছি। আমি যে সত্যি সিনথিয়া তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে এটা আমি করতে পারি না পারি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে না বলতে চাইনি। কিছুক্ষণ পরে সিনথিয়াদের বাসায় চলে গেলাম। রাতে খাবার খাওয়ার সময় টেবিলে সিনথিয়াকে দেখতে পেলাম না। চাচিকে জিজ্ঞেস করলে বলতে লাগলো আজ রাতে নাকি সিনথিয়া খাবে না। আমি কিছুটা খেয়ে রুমে চলে আসলাম আর সিনথিয়ার কথা ভাবছি। মেয়েটা আমার জন্য আজ রাতে হয়তো আমার প্রতি খুবই রাগ অভিমান করে আছে। থাক, একদিন বা দুদিন এরকমটা করে সবটা ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে নাস্তা করতে গেলে দেখি সিনথিয়ার চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রাতে একটু ঘুমাইনি, হয়তো সারা রাত কান্না করে যাচ্ছিল। সকালের নাস্তা করে সিনথিয়া চলে গেল কলেজে, আর আমি চলে গেলাম দোকানে। এভাবে আরো 4-5 দিন কেটে গেল। এখন সিনথিয়াকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। আজ আমি কলেজে যাব, তাই ব্রেকফাস্ট করে সিনথিয়ার জন্য অপেক্ষা করতাম। কিন্তু হুট করে সিনথিয়া আমাকে না নিয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আর ভাবছি এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম। চোখ দিয়ে অনেকদিন পর এক ফোঁটা পানি পড়লো। তখন ভাবতে লাগলাম, আরে আমি কেন কান্না করছি? আমি তো আর ওর কেউ না। পরে আমি একা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সিনথিয়া কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে আরো জোরে জোরে হাসতে লাগলো। মনে হচ্ছে আমি কোনো জোকার। পরে সোজা ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি অন্যদের নোট খাতাগুলো একটু দেখতে লাগলাম, কারণ কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা। যেভাবেই হোক ভালো ফলাফল করতে হবে, আমার নিজেকে যোগ্য করে তুলতে হবে। কিছুক্ষণ পর ক্লাসে সবাই চলে আসলো। একে একে ক্লাস শেষ করে টিফিন টাইম চলে আসলো। আমি ক্যান্টিনে প্রবেশ করে দেখি সিনথিয়া একটা ছেলের সাথে হাত ধরে খাবার খাচ্ছিল। আর আমি ওইদিকে তোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে যাই। এরপর দেখি সিনথিয়া আর ওই ছেলেটি একসাথে ক্লাসে আসলো। দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে। আমি যদিও ভাবছি ও যার সাথে যাচ্ছে তাই করুক, তাতে আমার কি। আসলে আমারও যে বুকটা পুড়ে যাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো এটাকেই বলে ভালোবাসা অসহায়। এরপর বাকি ক্লাস করে বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময়ও দেখি সিনথিয়া ওই ছেলের হাত ধরে রিকশায় উঠে হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পরের দিন আবারও কলেজে গেলাম। আজও সিনথিয়া কয়েকটা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর দেখি সিনথিয়া ছেলেদের গায়ে পড়ছে। এটা দেখে আমার জিদ চরম মাত্রায় উঠে গেল, তাই সোজা বাসায় চলে গেলাম। বাসা থেকে চাচার দোকানে চলে আসলাম। সেখানে গিয়ে কাজ শুরু করলাম আর সিনথিয়ার কথা ভাবছি। আমি হয়তো ওকে না বলে দিয়েছি, তাই বলেও আমার সামনে অন্য ছেলেদের সাথে এমন করবে। আমি আর এরকম সহ্য করতে পারবো না। তাই চাচাকে কোনোভাবে বুঝিয়ে তার বাসা থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। সিনথিয়ার অবহেলা যে আর সহ্য করতে পারছি না। তাই চাচাকে বললাম, চাচা আমি কিছু দিনের জন্য মেসে থাকতে চাই, তারপর আবার আপনার বাসায় যাব। আচ্ছা বাবা, তোমার যা খুশি।
এরপর আমি সিনথিয়ার বাসায় ফেরার আগেই সব কিছু নিয়েই চাচিকে বলে মেসে গিয়ে উঠলাম। এখন আমি আর কলেজে যাই না, দোকানে কাজ করি আর লেখাপড়ায় সময় দিই। এভাবে 1 মাস চলে গেল। কিছুদিনের মধ্যে আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই চাচার কাছে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। এখন শুধু লেখাপড়া চালিয়ে যাচ্ছি, কারো কথা মনে আনার চেষ্টা করি না। আমি অতটা ভেঙে পড়া ছেলে না যে আমাকে অবহেলা করলে আমি আমার লক্ষ্য থেকে সরে যাব। এখন লক্ষ্য একটাই, পরীক্ষায় যেভাবেই হোক ভালো একটা ফলাফল করা। বলতে বলতে পরীক্ষাটা শুরু হয়ে গেল। আজ পরীক্ষাটাই শেষ। পরীক্ষা শেষে কলেজের বাইরে আসবো, তখনই একটা মেয়ে নেহাল বলে ডাকলো। আমি পেছনে তাকিয়ে দেখি রিমা। রিমা বলতে শুরু করলো, পরীক্ষা কেমন হলো নেহাল? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আমারও ভালো হয়েছে। আচ্ছা চলো, আজ আমার সাথে যাবে? সমস্যা নেই, আমি একা একা যেতে পারবো। আমি তো তোমার ক্লাসমেট, তাতে সমস্যা আছে কি কোনো? না, এমনিতেই। আর কোনো কথা নেই, চলো আমার সাথে। এরপর রিমা একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে রিক্সায় উঠলো। রিক্সাও চলতে শুরু করলো। রিমা আমার সাথে খুব হাসি খুশি ভাব নিয়ে কথা বলছে। হঠাৎ আমাদের সামনে দিয়ে সিনথিয়া একটা রিক্সা দিয়ে যাচ্ছিল। তখন আমাকে আর রিমাকে দেখে এক রিক্সায় দেখে কিছুটা বিস্মিত হলো। সিনথিয়া আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে এখনই গাড়ি থেকে নেমে আমাদের গিলে খায়, এটা রিমা লক্ষ্য করেনি। আমি চাচার দোকানে চলে গেলাম। গিয়ে দেখি সিনথিয়া আগেই দোকানে বসে আছে। এরপর সিনথিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, নেহাল, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো প্লিজ। আমি আর কিছু না বলে ওর সাথে যেতে লাগলাম। ও বাড়ির দিকে না গিয়ে অন্য পথে হাঁটা শুরু করলো। তাই আমি বলতে লাগলাম, আপনি ওইদিকে কই যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে এসো তো। এবার সিনথিয়া একটা রিক্সা ডেকে ও আমাকে উঠতে বলল। এত কথা বলো কেন? উঠতে বলেছি, ওঠো। আমি আর কোনো কথা না বলে ওর পাশে উঠে বসলাম। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কে এনে থামলো। সিনথিয়া আমাকে ভেতরে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। এবার হঠাৎ ও আমার গলায় টিপ দিয়ে বলতে লাগলো, কি রে, অন্য মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে না? ওদের গায়ের সাথে লেগে বসতে অনেক মজা লাগে না? ওই তুই আমার বান্ধবীর সাথে এক রিকশায় গেলি কেন? আমাকে তোর ভালো লাগে না যে ওই ডাইনির সাথে যেতে হলো? এবার গলা থেকে হাত সরিয়ে বলল, সব প্রশ্নের উত্তর দিবি, নয়তো তোকে আজ এখানেই 12টা বাজাবো। রিমা আমাকে জোর করে নিয়ে তখন রিক্সায় উঠেছিল, তাতে আমি কি করব? তুই কি করবি মানে? ও বললেই তোর উঠতে হবে নাকি? তাতে কি হয়েছে? ও আমাকে বলতেই পারে, ওর সাথে যেমনটা আপনি নিয়ে যেতেন। রিমা আর আমি কি এক নাকি? কেন, আপনাকে আমি যেমন চোখে দেখি রিমাকেও সেই চোখে দেখি। কি? তুই রিমাকে আমার চোখে দেখিস? ওই তোর কয়টা লাগে রে? একটাতে হয় না? একটাতে হয় না মানে? কেন তুই বুঝিস না তুই আমার কতটা কাছের? আসলে না আমাকে, আমি আপনার কাছে কেউ। ভালো একটা জোক শোনালেন। মানে তুই কি বলতে চাচ্ছিস? যে মেয়ে একটা ছেলের হাত ধরে ক্যান্টিনে খাবার খায়, এক রিক্সায় দুজনে হাত ধরে যায়, আবার নানান ছেলের সাথে শরীর লাগায়, সে আবার আমার কাছের কেউ। দেখো, ওগুলো আমি যা করেছি তা তোমাকে জ্বালানোর জন্য। তুমি জানো তুমি আমাকে না করার পর আমি কতটা কষ্ট পেয়েছি। আর আমি এটাও জানি তুমি আমার জন্য বাসা থেকে আবারও চলে এসেছো। সত্যি তোমাকে অনেক ভালোবাসি নেহাল। এইসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেখুন, আমি আবারও এক কথা বলছি, আমি আপনার বাবা আমাদের সম্পর্কে কোনোদিন মেনে নেবে না। আর একজন মেয়ে, আপনার ভবিষ্যৎ আছে একটা, আমার এই ভবিষ্যৎ অনিশ্চিত। আমার এই অনিশ্চিত জীবনে আমি আপনাকে জড়াতে চাই না। আপনি কেন বুঝেন না? প্লিজ, আমি প্রয়োজনে তোমার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরও তুমি আমাকে একটু ভালোবাসা দাও। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ওকে কি বলে আশা দিয়ে রাখবো? এইমাত্র পরীক্ষা শেষ হলো, আসলে 2 মাস পর ফলাফল। তারপর হয়তো কোনো চাকরির উদ্দেশ্যে আবেদন করব। আবার আমাদের দেশের চাকরির যা অবস্থা, ঘুষ ছাড়া কোনো চাকরি তো বাজারে পাওয়া যায় না। কপাল ভালো থাকলে 2-1টা হওয়ার সম্ভাবনা আছে। তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারবো না। ভালোবাসলে যে কাউকে নিজের করেই পেতে হবে এমন তো কোনো কথা নেই। বরং ভালোবাসার মানুষটা সুখে থাকুক, এটাই ভালোবাসা আমি মনে করি। এখন ওর কাছে নিজেকে ঘৃণার পাত্র পরিণত করার জন্য ওকে এমন কিছু বলতে হবে যাতে ওর ভালোবাসা আমার উপর দিয়ে নিমেষ হয়ে যায়। তাই আমি বললাম, দেখুন সিনথিয়া, আমি আপনার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। কেন? আমি কি অপরাধ করেছি? আপনি অন্য ছেলেদের সাথে মেলামেশা করেন, ওদের নিয়ে ঘোরাফেরা করেন। এবার সিনথিয়া আমাকে ঠাস ঠাস 2টা গালে বসিয়ে বলল, একদম চুপ। তোকে ভালোবাসি বলে যে আমাকে দিয়ে এইসব খারাপ কথা বলবি আর আমি তা মেনে নিব ভাবছিস? কখনোই না। আরে আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে ছুঁয়েও দেখিনি। শুধু তোর জন্য ওই ছেলের হাত ধরতে হয়েছিল, আর তুই আমাকে এটা বলতে পারলি? চলে গেলাম তোর জীবন থেকে, আর তোকে বিরক্ত করব না। আমার চোখ দিয়েও যে
চোখের জলের জোয়ার বেরিয়ে যাচ্ছে। আজও যে স্রোতস্বিনী তার অপর ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আমি সত্যি তোমাকে এটা বলতে চাইনি সিনথিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার এই জীবনের শেষ অবলম্বন যেন তুমিই ছিলে। আমার হাত পাচে বাঁধা তোমাকে আমি কি করে বোঝাবো তা আমি নিজেও জানি না। শুধু তোমার ভালোর জন্য তোমাকে ওই কথাগুলো বলতে হয়েছিল। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। একা একা পার্কে বসে কাঁদছি আর কথাগুলো। কিছুক্ষণ পর মেসে চলে গেলাম। এভাবে আরো 2 মাস কেটে গেল। চাচা আমাকে বলেছিল এখন সিনথিয়া রুম থেকে বের হয় না, আগের মতো খাওয়া দাওয়া ভালোভাবে করে না, সারাদিন শুয়ে শুয়ে কান্না করে, কাউকে কিছু বলে না। হয়তো ওকে ওই দিন ও কথাগুলো বলায় এমনটা করেছে। ওর কাছে গিয়ে মাফ চেয়ে আসবো। আজ আমাদের ফলাফল বের হয়েছে। সিনথিয়ার থেকে আমার রেজাল্টটা ভালো হয়েছে। আমি চাচির সাথে দেখা করতে গেলাম। চাচি আমাকে দেখে অনেক খুশি হলো। পরে সিনথিয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ওর কথা বললেন। চাচি আমি একবার সিনথিয়ার রুমে যাব। অনুমতি নেওয়ার কি আছে বাবা, যাও গিয়ে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। রুমে আসতে পারি? আসুন। কেমন আছে? যেমনটা কেউ রেখেছে। প্লিজ, ওই দিনের কথার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে তখন মাথাটা কি যেন হয়েছিল, আর কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। সত্যি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। না, আপনি যা বলেছেন তা সবই ঠিক আছে। আমি তো বাজে মেয়ে, নয়তো অন্য ছেলেদের সাথে মেলামেশা করি। এবার আর চোখের পানি আটকে রাখতে না পেরে ওর রুম থেকে বেরিয়ে গেলাম। চাচির থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। রাতে ফেসবুক দেখছি, হঠাৎ একটা নিউজ ফিডে চোখ গেল। এখানে দেখলাম ওআইসি পদের নিয়োগ সার্কুলার। তারপর নিউজটাতে ঢুকে বিস্তারিত জানতে পেরে যাচাই করার জন্য ওয়েবসাইটটাতে চলে গেলাম। গিয়ে দেখি নিউজটি সত্যি। পরের দিন একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে আসলাম। যদিও জানি চাকরিটা হওয়ার চান্স খুবই কম, তবে ভাগ্যের উপর ছেড়ে দিলাম আর পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। চেষ্টা করলে তো সৃষ্টিকর্তা কোনোভাবে এখানে না হোক কোনো এক জায়গায় মিলিয়ে দেন। আরও 1 মাস পর পরীক্ষাগুলো হয়ে গেল। ভালোই হয়েছে, এখন ফলাফলের অপেক্ষায়। যদিও মনে হচ্ছে হয়তো ঘুষের জন্য চাকরিটা হবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করতে যাবো, তখনই মোবাইলের স্ক্রিন দেখে আমার চোখটা উপরে। তাড়াতাড়ি মেসেজটা সিন করলাম। দেখলাম আমার জবটা কনফার্ম করা হয়েছে। আমি তো মহা খুশি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে চাচার কাছে চলে গেলাম সুসংবাদটা দিতে। চাচা তো অনেক খুশি। কিছুটা বেলা হলে মিষ্টি নিয়ে চাচির কাছে গিয়ে তাকে সংবাদটা দিলাম, মিষ্টি খাইয়ে দিলাম। তারপর সিনথিয়ার রুমে চলে গেলাম। যে ওর রুমে প্রবেশ করলাম, সিনথিয়া আমার গালে আরও 2টা কাপকেই বসিয়ে দিল। আমি এক হাতে মিষ্টি আর অন্য হাতে গালে হাত ধরে বসে আছি। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তোর সাহস হয় কিভাবে আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে? বের হ আমার রুম থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। আমি ওখানে মিষ্টিগুলো ফেলে বাইরে চলে আসলাম। বুঝতে পারছি আমার প্রতিও খুব রেগে আছে। 15 দিন পর আমার জয়নিং, তাই সবকিছুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। 7 দিন পর হঠাৎ চাচা একদিন সিনথিয়াকে বলল, মা আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আর ও অনেক ভালো ছেলে, তোকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আজ রাতে তোদের এঙ্গেজমেন্ট, 1 বছর পর তোকে নিয়ে যাবে। এখন শুধু আন্টি পরিয়ে রাখবে। বাবা তুমি এটা কি বলছো? আমার মতামত না নিয়ে তুমি এটা করতে পারো না। আমি তোমার আর একটা কথাও আমি শুনতে চাচ্ছি না। তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমার মরা মুখ দেখবে। সিনথিয়া আর কিছু না বলে রুমে গিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর সিনথিয়া আমাকে খুঁজতে মেসে চলে এলো, কিন্তু আমার মেসেও যে তালা মারা। আসলে তখন আমি জয়নিং এর জন্য মার্কেট করতে গিয়েছিলাম। সিনথিয়া আমাকে না পেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসলো। রাতে সবাই চলে আসলো। সিনথিয়ারও আর কিছু করতে না পেরে নিচে চলে আসলো। সবাই ছেলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিনথিয়াদের বাড়ি ভর্তি মেহমান, কিন্তু তার মন পড়ে আছে নেহালের কাছে। বাবার কথা রাখতে সে রাজি হয়ে গেছে। একটু পর যেই আমি সিনথিয়াদের বাসায় আসলাম, সিনথিয়া আমাকে দেখে সবার সামনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর এবার বলা শুরু করলো, নেহাল, আমি জানতাম তুমি আসবে। বাবা আজ আমাকে অন্য ছেলের সাথে এঙ্গেজমেন্ট করাতে যাচ্ছেন। প্লিজ তুমি কিছু একটা করো। আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। প্লিজ কিছু একটা করো। আমি চারপাশে চেয়ে দেখি সবাই বিনা পয়সায় সিনেমা দেখছে। আমি এবার ওকে ছাড়িয়ে হাত ধরে সবার সামনে নিয়ে গেলাম। তারপর পকেট থেকে একটা আংটি বের করে ওকে পরিয়ে দিলাম। সিনথিয়া তো পুরাই অবাক। হঠাৎ সিনথিয়ার বাবা সবাইকে তার মেয়ের হবু জামাই বলে আমার সাথে পরিচয় করিয়ে দিল। সিনথিয়া এবার রাগ করে এখান থেকে চলে গেল। আমি চাচাকে এদিকটা সামলাতে বলে ওকে খুঁজতে চলে গেলাম। সিনথিয়াকে বাড়ির সকল রুমে খুঁজছি, কিন্তু ওর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। তারপর ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে খুঁজে দেখি আমার কলিজাটা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমি তার কাছে গিয়ে পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরলাম। ও কিছুটা কম্পিত হয়ে আমাকে সরিয়ে ঠাস ঠাস আরো 2টা বসিয়ে দিল। অতঃপর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এবার বলা শুরু করলো,
এত কষ্ট দিস কেন? আমি যেদিন চলে যাব সেদিন নিজেকে শক্ত করে ধরে রাখতে পারবি তো? আর কিছু না বলতে গিয়ে ওর ঠোঁট দুটোকে বন্ধ করে দিলাম। আমি বললাম, আর একটা কথা বলবি না? তোর জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে। তোকে একটু কষ্ট দেওয়ার জন্য আমাকে অনেক কত কি করতে হয়েছে তুই জানিস। তোকে তো আমি সেই প্রথম থেকেই ভালোবেসেছিলাম, কিন্তু নিজের অনিশ্চিত জীবনে তোকে জড়াতে চাইনি। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকে বেশি কষ্ট আমি নীরবে পেয়েছি। আচ্ছা, 1 বছর পর বিয়ে হবে মানে? আরে বাবা, আমি তো ওয়াইসিতে জয়েন করব। ট্রেনিং শেষে 1 বছরের মধ্যে তোমাকে আমার সাথে নিয়ে যাবো। তাহলে আগে বললে না কেন? ওই দিন তো মিষ্টি নিয়ে এজন্য এসেছি, কিন্তু তুমি তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিলে। তারপর চাচাকে সাহস করে তোমাকে বিয়ে করতে চাই সেই কথা বলে দেই। এরপর চাচাও রাজি হয়ে যায়। এরপর তোমার জন্য এই নাটকটা করতে হয়। সরি, আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসবো। আচ্ছা, এবার নিচে চলো। এরপর আমরা নিচে চলে আসলাম। সবার সাথে সাক্ষাৎ করে মেসে ফিরে গেলাম। যদিও সিনথিয়া থাকতে অনেক অনুরোধ করেছিল, আমি থাকিনি। এরপর আমি ট্রেনিংয়ে জয়েন করতে পৌঁছে গেলাম। সিনথিয়া খুব কান্না করছিল। আসলে পাগলিটা আমাকে খুব ভালোবাসে। 1 বছর পর আমার পোস্ট হলো সিরাজগঞ্জে, যেখানে আমার মাতৃভূমি। আমি প্রথমে কিছুটা ভাবনায় পড়ে গেলাম। যাই হোক, হয়তো পুরনো শহর আর মানুষগুলোর সাথে আবারও দিদার হতে হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে আবার পোস্টিং করা হবে। আমি সিনথিয়াকে না বলে তাদের বাড়ি চলে আসলাম। সিনথিয়া আমাকে দেখে ঝড়ের গতিতে এসে আমার বুকে এসে পড়ল। মনে হচ্ছে 1000 বছর ধরে আমাকে দেখে না। তারপর আমি ওকে ছাড়িয়ে বললাম, চলে এসেছি তো পাগলি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এখন শুধু আমার সাথে 2-1 দিনের মধ্যে চাচাকে আমাদের বিয়ের ব্যবস্থা করতে বললাম। অতঃপর আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর 3 দিন পর সিনথিয়াকে নিয়ে আমার কর্মস্থানে চলে গেলাম। আমার জন্য আলাদা একটা কোয়ার্টার বরাদ্দ করা হয়েছে। আমাদের বিবাহিত জীবন ভালোই কাটছে। আমি যখন অফিসে থাকি তখন সিনথিয়া সারাক্ষণ বাসায় থাকে। মাঝে মাঝে ওকে নিয়ে বাইরে বেড়াতে যাই। আমার অতীত প্রায় ভুলেই গিয়েছি সিনথিয়া আমার জীবনে আসার পর থেকেই। একদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন দেখলাম একটা ছোট মেয়ে রাস্তায় এসে কান্না করছে। আমি গাড়ি থামিয়ে ওর কাছে গিয়ে বলি, মামুনি তুমি কান্না করছো কেন? তুমি কে? 282। আমি তোমার চাচ্চু হই মামুনি। ও, তুমি আমার চাচু? চাচু, আমি আপু আম্মুকে খুঁজে পাচ্ছি না। তুমি তোমাদের বাড়ির রাস্তা চেনো? জি চাচু। আচ্ছা চলো, তুমি রাস্তা দেখিয়ে দিবে আর আমি গাড়ি চালিয়ে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। আচ্ছা চলো। এরপর মেয়েটি আমাকে পথ দেখাচ্ছে আর আমি ওর মতো করে বাড়ি যাচ্ছি। হঠাৎ একটা বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমি তো অবাক, এটা তো আমার জন্মস্থান, কিন্তু বাড়িতে তালা মারা। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এখন চিন্তা হচ্ছে তারা কেউ আমাকে চিনে ফেলবে না তো? এখন তো এই মেয়েটিকে ফেলেও যেতে পারবো না। কিছুক্ষণ পর একজন পুরুষ ও মহিলা আসলো। মনে হলো এরা ভাই ও ভাবি। আর শিশুটি তাদের দেখে বাবা মা বলে দৌড়ে কোলে চলে গেল। ওর বাবা মা ওকে দেখে কান্না শুরু করলো। তারপর শিশুটি বলল, আম্মু, এই চাচ্চুটা আমাকে বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটির বাবা মানে আমার ভাই বলতে শুরু করলো, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ দিব। আসলে বাবা একটু অসুস্থ তো, তাই তাকে নিয়ে এখানে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও জন্য কোথার থেকে বের হয়ে আসে তা আমাদের জানা নেই। আমি বাবার অসুস্থতার কথা শুনে বাইরে চলে আসলাম। তারাও কিছুটা অবাকও হলো বটে। আমি সোজা হসপিটালের দিকে গাড়ি নিয়ে রওনা হলাম। হসপিটালে পৌঁছে বাবা মাকে খুঁজতে লাগলাম। পাশে একটা বেড। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দাঁড়ালাম, আর মা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার, কিছু বলবেন? তার কি হয়েছে? মাঝে মাঝেই তার হার্টে ব্যথা ওঠে। কেন? তা অনেক কাহিনী স্যার, যা বলতে অনেক সময় লাগবে। আপনি বলুন না প্লিজ। মা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো। তারপর মা আমাকে বের করে দেওয়া সব কিছু আবার তিনি বললেন। আমার 2 ছেলে, একজন রুদ্র আর একজন নেহাল, যাকে ছোটবেলায় একটা মিথ্যে অপরাধে বাড়ি থেকে বের করে দেয়। আর এই মিথ্যে অপরাধের মূল ছিল আমার বড় ছেলে রুদ্রের বউ আর তার বোন নিঝুম। আমার ছোট ছেলে নেহাল নিঝুমকে অনেক ভালোবাসতো, কিন্তু নিঝুম তাকে ভালোবাসতো না। একদিন নিঝুম আর নেহাল ঘুরতে বের হলে হঠাৎ একটা ছেলে নিঝুমের হাত ধরে, কিন্তু নেহাল তা দেখে ছেলেটাকে মারে। আসলে নিঝুম আর ওই ছেলেটা একে অপরকে ভালোবাসতো, তাই নিঝুম বাসায় কান্না করে ফিরে আসে। তারপর কি হলো?
299। আসলে ওই ছেলেটা নিঝুমকে প্রকৃতভাবে ভালোবাসতো না, তার নিঝুম কোনোভাবে জেনে যায়, আর ওই কথা ছেলেটাও বুঝতে পারে। একদিন সন্ধ্যায় নিঝুম বাড়ি ফিরলে ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়, ছেলেটা ধর্ষণ করে, ছেলেটাকে জেলে নিয়ে যায়। তারপর নিঝুম আত্মহত্যা পর্যন্ত করতে যায়, কিন্তু তা আর করতে পারেনি তার বাবা মায়ের জন্য। আর নিঝুমও তার ভাবি নেহালের সাথে যা যা করেছে তা ভুলে দেয়। কথা শুনে আমরা ও অনেক রেগে যাই, কিন্তু ওর শাস্তি তো ও পেয়েছে, তাই আমরা ওকে মাফ করে দিই। তারপর আঘাত থেকে মেয়েটা সুস্থ হতে অনেক সময় নেয়। কিছুদিন পর একটা ছেলে ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর সত্যিটা জানার পর আমার স্বামী নেহালের কথা ভেবে ভেবে দিন দিন দুর্বল হয়ে যায়, আর এখন মাঝে মাঝে তিনি এরকম অসুস্থ হয়ে পড়ে। ওর জন্য তিনি আজও অপেক্ষায় দুয়ারে চেয়ে থাকেন। স্যার, আপনি কাঁদছেন কেন? আমি মায়ের কোলের উপর থেকে মাথায় রেখে কান্না শুরু করে দিলাম আর বলতে লাগলাম, আম্মু আমি তোমার নেহাল, আমাকে ক্ষমা করে দাও। আমিও যে অনেক কষ্টে বড় হয়েছি। কি, তুই আমার নেহাল? হ্যাঁ মা, আমিই তোমার নেহাল। এবার মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। হঠাৎ বাবা ঘুম থেকে উঠে আমার কথা শুনে বলতে লাগলেন, বাবা নেহাল, তুই কোথায় ছিলি? আমার উপর তোর এত রাগ, আমায় ক্ষমা করে দে বাবা। না বাবা, তোমার উপর আজ আমার কোনো অভিযোগ নেই, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। না রে, এটা আমার পাপের ফল। তোর কথা না শুনে আমি তোকে বাড়ি থেকে বের করে দেই, তারই ফল এইটা। আচ্ছা বাদ দাও। বাড়ি যাবি না বাবা? আরে তোমাদের সাথে দেখা হবে, চিন্তা করো না। তবে আমার জন্য সরকার যে জায়গা দিয়েছে ওখানে আমি ভালো আছি, আর ওই বাড়ি আমার দরকার নেই। দরকার নেই মানে? ওটা তো তোর বাড়ি। বাদ দাও তোমার এই কথা। এখন কি বাড়ি দিয়ে আসবো নাকি এখানেই থাকবে তোমরা? না বাবা, আজ তোর বাবা এখানে থাকুক, তুই বাসায় চলে যা। এরপর আম্মু আমাকে চলে যেতে বললো, যদিও আমি বাবার পাশে থাকতে চেয়েছিলাম। আম্মু না করায় এরপর বাসার দিকে রওনা দিলাম। ফোনে তাকিয়ে দেখি সিনথিয়ার অনেকগুলো ফোন, মোবাইল সাইলেন্ট ছিল, ওর কথা ভুলে গিয়েছিলাম। ওরা বাসায় গিয়ে যেই কলিং বেল বাজাতে লাগলাম সেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য কলিং বেল ধরে দাঁড়িয়েছিল। আমি ভেতরে প্রবেশ করতে সিনথিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি ওকে ছাড়িয়ে কপালে একটা চুমু খেয়ে আজকে সব কাহিনী তাকে খুলে বললাম। ও অনেক খুশি, আব্বু আম্মুর সাথে দেখা করতে চায়। আমি ওকে সব বুঝিয়ে বললাম। পরের দিন অফিস শেষে আমি আব্বু আম্মুর সাথে দেখা করতে বাড়িতে গেলাম। দরজা ভাবি খুলে দিল, আমাকে দেখে মাথা নিচু করে ফেললো। আমি সোজা আব্বু আম্মুর কাছে চলে গেলাম। তারা আমাকে দেখে খুবই খুশি হলো। একটু পর উষা মানে আমার ভাইয়ের মেয়ে আসলো, এসে বলতে লাগলো, চাচু, তুমি কেমন আছো? হ্যালো মামনি, তুমি? আমিও ভালো চাচু। এবার ওকে কোলে তুলে নিলাম। এরপর আরো কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ উষা বলে উঠলো, চাচু, পরশুদিন আমার জন্মদিন, তুমি কিন্তু আমার জন্য অনেক কিছু আনবে। আচ্ছা মামনি, তারপর চলে আসবো। তখন আম্মু বলল, খাবার খেয়ে যা বাবা। আমি তো এখনো সংসারে কিছু দিতে পারিনি মা। এ কথা বলে বাসা থেকে চলে গেলাম। এরপর ভাবি আম্মুকে কালকের ঘটনা বলবো। এখন আম্মুর সাথে সিনথিয়াকে মোবাইলে পরিচয় করিয়ে দিয়েছি। সিনথিয়া ও আম্মু দুজনে দেখা করতে চেয়েছে। আমি উষার জন্মদিনের দিন নিয়ে যাব তা বলে দিয়েছি। বলতে বলতে উষার জন্মদিন চলে আসলো, তাই ওর জন্য সিনথিয়াকে দিয়ে অনেক কিছু কিনে নিলাম। রাত 9টার দিকে রওনা দিলাম। অনেক আত্মীয় স্বজনরা থাকবে সেখানে। সিনথিয়াকে একটা বোরকা আর হিজাব পরতে বলেছি, আর আমি পাঞ্জাবি পরেছি। আজ সবাইকে দেখাবো আমার স্ত্রী কোন ধরনের মেয়ে। যারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের থেকে কোনো দিক দিয়ে কম আছে কিনা। আর আমি এমনই, সিনথিয়াকে বোরকা পরিয়ে দিই। নিজের জিনিস অন্যকে দেখানোর মতো গাধা আমি না। আসলে পৃথিবীর মানুষগুলো দিনে দিনে বোকা হয়ে যাচ্ছে। নিজের জিনিস কেন যে অন্যের বিনোদনের পাত্রে পরিণত করে তা আমি বুঝি না। যাই হোক, দরজায় নক করতেই একটা মেয়ে দরজা খুলে দিল। সেটার কেউ নয়, এ ছিল নিঝুম। আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সবকিছু নিয়ে বাসায় ঢুকলাম। আম্মু ভাবি নিঝুম সহ আরও মেয়েরা সিনথিয়ার দিকে তাকিয়ে আছে। কারণ এরকম আয়োজনে কেউ আবার বোরখা পরে, তাতেও সিনথিয়াকে অনেক সুন্দর দেখাচ্ছে।
আমি ইশারা করলেও বুঝতে পারে সিনথিয়া আব্বু আম্মুকে সালাম করে। যে ভাবির সাথে আম্মু পরিচয় করিয়ে দেবে, তখন আমি সিনথিয়াকে ডেকে আম্মুর ঘরে নিয়ে গেলাম আর ওর কাছে কিছু কথা বলে দিলাম। ওদিকে ভাবি আর ভাই অবাক হয়ে গেল। একটু পর আমার আনা কেক তাদের কেকের পাশে রাখলাম। এবার উষাকে কেক কাটতে বললাম। উষা কেক কাটলে আমি আর সিনথিয়া ওর মুখে কেক দিয়ে ওর জন্য আনা সব উপহার দিলাম। উষা আমাকে আর সিনথিয়াকে চুমু দিয়ে বলল, আমার ভালো চাচু, ভালো আন্টি। তারপর আব্বু আম্মুর রুমে সিনথিয়াকে নিয়ে চলে আসলাম। ওদের উপর এখনো রাগ করে আছিস? দেখো, এ বাড়িতে তুমি আর বাবা ছাড়া আমার আর কেউ নেই। ওরা তো ওর ভাই ভাবি না। আম্মু, তোমরা যদি আর ওদের নিয়ে কোনো কথা বলো তাহলে আমি আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। এবার কেউ আর কোনো কথা বললো না। শুধু রুম থেকে বাইরে আসলে উষা এসে বলল, চাচু, আন্টি, চলো আমরা এখন খাবো। আচ্ছা আম্মু চলো আমরাও খাবো। আমি সিনথিয়ার হাত ধরে চোখের রাগী দৃষ্টিতে তাকালাম। এবার সবার সামনে পকেট থেকে 10,000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বললাম, এটা তোমাদের মাসিক খাবার খরচ। ডাক্তার দেখাতে যে টাকার প্রয়োজন তা আমি দিব, আর এই টাকায় না হলে আমাকে বলবে। আর পারলে সিনথিয়ার সাথে থাকবে, তোমাদেরকেও নিজের বাবা মার মতো যত্ন সেবা করবে, তা চিন্তা করো না। চলে আসবো তখন উষা বলল, কে যাও চাচু? না মামুনি, এই বাড়ির খাওয়ার অধিকার আমার নাই। সবাই আমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছে। এবার আমি সিনথিয়াকে নিয়ে বের হয়ে আসলাম। ভাই ভাবিরও নিজ ঘুমের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। কিন্তু আফসোস, ওই দিন ভাবিকে এই কথাটাই বলেছিলাম। শত চেষ্টা করলেও আমাকে আপন করতে পারবে না। সেদিনের কথা আমাকে অনেক আঘাত করেছে, আর আমার বুকটা আজও সেই ক্ষততে ক্ষত হয়ে আছে। হঠাৎ সিনথিয়া আমাকে জিজ্ঞেস করলো, এমনটা করলে কেন? দেখো, কেউ ভুল করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু মিথ্যার ছলনা আর অবিশ্বাস আমার কাছে ক্ষমা এতটা সহজ নয়। এরপর বাসায় চলে আসলাম। এখন উষা আব্বু আম্মু আমার বাসায় আসে। আমি সিনথিয়াকে নিয়ে অনেক ভালো আছি। এভাবেই চলছে আমার জীবন।